এক্সাম্পল 2 ঝটপট 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 বেশি সময় দেওয়া যাবে না আর অ্যানসার ম্যাডাম 14.28 সেন্টিমিটার। হ্যাঁ এটা কিন্তু অ্যাজ ইট ইজ সবকিছু দেওয়া আছে, এখানে কিছু চেঞ্জও করতে হবে না। হ্যাঁ এখানে অ্যাজ ইট ইজ সব দেওয়া আছে। এখন এখানে কথা হচ্ছে তোমরা পরীক্ষার মধ্যে যে ভুলটা করো, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাডাম। হ্যাঁ পরীক্ষার মধ্যে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা হচ্ছে ওই যে কিউ টি ইজ ইকুয়াল টু সি এ ডি এভাবেই লিখে দাও যে গিভেন হচ্ছে কিউ এত, টি এত, সি এত, ডি এত, কি থেকে কি এই জিনিসগুলোর নাম কি? সাইজ অফ স্ট্রিম ইন লিটার পার সেকেন্ড, টাইম ইন আওয়ার্স, এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে। এই জিনিসগুলো যদি না লিখো আমি কিন্তু ম্যাথ ফুল হলেও আমি সেখানে ফুল মার্কস দিব না, মনে রেখো কিন্তু সবাই। জি ম্যাম। সো বি কেয়ারফুল, এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ থাকতে হবে এবং রিকোয়ার্ডে কি চাওয়া হয়েছে সেই জিনিসটা উল্লেখ থাকতে হবে। মানে ম্যাথ আমি যেমন তেমন করে দিলাম সেটাতে কিন্তু আমি হইলেও ফুল মার্কস দিব না, বলে দিচ্ছি। তো তারপর সেকেন্ড সরি থার্ড 0.63 আওয়ার 0.63 আওয়ার 0.63 আওয়ার হ্যাঁ এটা কিছু একটা জায়গায় শুধু তোমাদের এরিয়াকে মিটার স্কয়ার থেকে হেক্টর করতে 1000 দিয়ে ভাগ দিলেই হচ্ছে। মিলিমিটার সেন্টিমিটার ম্যাডাম মিটার স্কয়ার থেকে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তোমাদের এই ম্যাথগুলো করতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তারপরেও তোমাদের ফ্রেন্ডদের কারো যদি হেল্পের প্রয়োজন হয় আমার মনে হয় তোমরা তাদেরকে হেল্প করবে। তারপরে एग्जांपल 4 রকম ধরলে অ্যানসার দুই রকম আসে তো। হ্যাঁ সেটাও হবে। তুমি যদি তোমার পুরো সেটটাকে তুমি অন্য একটা কনস্ট্যান্টের হিসেবে কনভার্ট করো সেভাবে অ্যানসার আরেক রকম আসতে পারে, সেটা ওই ইয়ার সেন্সে আসবে। যেমন আমি ধ্রুবকের মান 28 ধরে করছি, তো আমার एग्जांपल 3 তে আমি ধ্রুবকের মান 28 ধরে করছি, আমার অ্যানসার আসে 0.63 আওয়ার। তো ওইটাই তো উত্তর অ্যানসার। ওটাই তো অ্যানসার তো ঠিক আছে। আমার এটাই তো আসছে সব করছিল ম্যাম 100 ধরে করছিল ধ্রুবক, তো ও সবগুলো করেছে কনভার্ট করে নিছে, কিন্তু ওর হচ্ছে ম্যাম এটা আসেনি উত্তর, অন্য একটা আসছে। তাহলে কি ম্যাম এটা রাইট? দুইটাই রাইট? ওটা কি ইউনিটটা কি আওয়ারে ছিল? জি ম্যাম ইউনিট তো আওয়ারে দেয় ম্যাডাম। ইউনিট আওয়ারে থাকলে সেম অ্যানসার আসবে, আমি যতই চেঞ্জ করি একর করি আর হেক্টর করি সেম আসবে ম্যাডাম। তাহলে আমার মনে হয় ওর কনভার্সনে কোথাও ঝামেলা হতে পারে, সেটা আবার কনভার্সনে ভুল হইছিল ম্যাডাম, ম্যাথের উত্তর আমি সেম সেটাই আসবে। বলতেছি। লাবিব ম্যাম আমি আজকে বলতে কথা বলতে চাচ্ছিলাম দেই ক্লাস ইউনিটটা কি আওয়ারে ছিল? জি ম্যাম আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে ইউনিটটা কি আওয়ার, প্লিজ আমি বলি শেষ করি, যে ইউনিটটা কি আওয়ারে ছিল কিনা বা অন্য কোনো ইউনিট এসে করেছে কিনা। যদি ইউনিটটা আওয়ারে আসে তাহলে সেম অ্যানসার আসার কথা, তার মানে তার কনভার্সনে কোথাও সমস্যা হয়েছে। আমার মনে হয় আমরা আমি যেটা শেষ করে নিই, আমার মনে হয় আমরা হচ্ছে কঠিন না যাই, আমরা সহজ একটা পথ ফলো করি যেটাতে হচ্ছে মানে 28 দিয়ে করলে আমার মনে হয় মানে কনভার্সন গুলো কম করতে হয়। যদি ম্যাথটা ওইভাবেই থাকে কিছুটা জাস্ট একটু চেঞ্জ করলেই হয়, যদি আমরা মনে সহজ ওয়েতেই যাই সেটাই বেটার হবে। হ্যাঁ বলো ম্যাম। হচ্ছে আমাদের যে ওয়াটার রিকোয়ারমেন্ট অফ ক্রপস এর যে চার্টটা দেওয়া আছে, মানে ইউনিটের যে চার্টটা, সেই চার্টের প্রথম রোতে পাম্প ডিসচার্জের যে ইউনিটটা দেওয়া আছে মিলিলিটার পার আওয়ার, এটা সম্ভবত কিউবিক মিটার পার আওয়ার হবে, কারণ মানে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ম্যাথ হচ্ছে আপনার প্রথম রোটা দিয়ে করা হয়েছে, মানে যেখানে কনস্ট্যান্ট 100 সেটা দিয়ে করলে ম্যাম পূর্ণ অ্যান্সার আসে। আর মাঝখানের যে 3টা রো আছে হচ্ছে 27.8, 0.992 আর 1, এই 3টার অ্যান্সার সেম আসে যে অঙ্ক করি না কেন। কিন্তু প্রথম রো দিয়ে মানে 100 কনস্ট্যান্টের যে মানে ইউনিটটা আছে সেটার ক্ষেত্রে পাম্প ডিসচার্জের ইউনিট যদি মিলিলিটার পার আওয়ার ধরে করি, তাহলে যেরকম ম্যাম 1 নম্বর এক্সাম্পলের অ্যান্সার হচ্ছে 11 আওয়ার আসছে, মানে 1 নম্বর এক্সাম্পল যেটা দেওয়া আছে করা আছে যেটা সেটা মানে স্লাইডে। আচ্ছা এটা আসলে একটু চেক করতে হতো, তুমি চেক করেছো? হ্যাঁ জি ম্যাম চেক করেছি ম্যাম। হচ্ছে যদি 27.8 ধরে তাহলে 11 আওয়ার আসে, 0.992 এর রোটা দিয়ে করলেও 11 আওয়ার আসে, আর 1 দিয়ে করলেও 11 আওয়ার আসে। কিন্তু যদি আমি 100 কনস্ট্যান্ট ধরি আর ইউনিটটাকে মিলিলিটার পার আওয়ার রাখি তাহলে অ্যান্সার আসে হচ্ছে 1.1 ইনটু 10⁻⁵ আওয়ার। আর যদি সেটা আমি কিউবিক মিটার পার আওয়ার ধরে করি আর সবগুলো সেম রাখি তাহলে অ্যান্সার আমার 11 আওয়ার আসে। তোমার মোস্ট প্রবাবলি এখানে হচ্ছে একটু সমস্যা আছে, মানে কিউবিক মিটার পার আওয়ার হবে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আমি এটা চেক করে দেখবো। আচ্ছা ধন্যবাদ। এটা একটু আমি এটা মার্ক করে ধন্যবাদ।
আমি একটু মার্ক করে রাখছি, আমি এটা দেখবো, সমস্যা নাই। হুম, ঠিক আছে, ম্যাডাম বলো বলো তাড়াতাড়ি বলো। কোথায় ম্যাডাম বলে চলে গেছো? ম্যাম এক্সাম্পল 4টা একটু এক্সাম্পল 4 বলো, কি সলিউশন কত, অ্যানসার কত? সলিউশন হচ্ছে Sorry, answer কত? 8.928 8.928 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জি ম্যাডাম, কিন্তু ঠিক আছে। ম্যাম তারপর কিউবিক সেকেন্ড দেওয়া আছে ওইখান থেকে ফিট এটা পার ওইরকম হ্যাঁ, এটা হচ্ছে কিউবিক ফিট পার সেকেন্ডের একটা সংক্ষিপ্ত রূপ, যেটাকে কিউসেক বলা হয়। কোনো ঝামেলা নাই, এটা খুবই ইজি একটা ব্যাপার। যে জিনিসগুলো খুব কমন এবং সিলি বিষয়, যে কিউসেক বলতে তুমি কি বুঝতে পারছো, বুঝতে মানে আমি তোমাকে বলে দেই নাই, তুমি এটা ইন্টারনেটে সার্চ দাও যে হোয়াট ইজ কিউসেক, তখন চলে আসবে যে কিউসেক হচ্ছে কিউবিক ফিট পার সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ কিউসেক। ওকে ম্যাম, 5 নাম্বারের অ্যানসারটা একটু বললে ভালো হয়। 5 নাম্বার অ্যান্সার বলবো? আচ্ছা, এটার অ্যান্সার 5 নাম্বার অ্যান্সার বলো তুমি আগে, তারপর আমি বলতেছি। ম্যাম আমার তো বের হয়েছে 9.92 into 10 to the power -3 হেক্টর। মিস 2.54 একর বের হয়েছে। 9.9 10 to the power -3, তার মানে হচ্ছে 0.009 আসতেছে না? জি ম্যাম। হ্যাঁ হয়েছে, অ্যান্সার হয়েছে 0.009 বা ম্যাডাম, 0.01 এটা দুইটা হেক্টর। উত্তর আছে ম্যাডাম, বলো। এটা দুইটা উত্তর আছে ম্যাডাম। দুইটা উত্তর আছে, আরেকটা কি আছে উত্তর? ম্যাডাম 10,000 হেক্টর আছে। 0.01 হেক্টর, এক মিনিট শেষ, আমাকে বলতে দাও। আমার 0.01 10 হেক্টর হেক্টর আর আসছে 10 হেক্টর এখানে হবে না। 0.01 হেক্টর ঠিক আছে, আবার 9.9 ইনটু 10 টু দি পাওয়ার -3 কত হয়? সেটাও 0.01 হেক্টরই হবে। হ্যাঁ করে ম্যাডাম, দেখো। ওইটা আসছে, ওটা ঠিকই আসছে, কিন্তু আর এক ভাবে করছে, ওইভাবে এইভাবে উত্তর আসছে। ম্যাম 10,000 আসছে, 10,000 হেক্টর আসছে। এক মিনিট, যদি ওই প্রবলেমটার সাথে এটা ম্যাচ হয়, মানে হ্যাঁ যে ম্যাডাম, একজন ওই বললো, সেম প্রবলেম। হ্যাঁ তাহলে এটা আসতে পারে। জি আমি ম্যাম, মানে আমাকে চেক করে দেখতে হবে, তারপর তোমাদেরকে জানাতে হবে। ম্যাম আর আপনি জি চেক যদি ম্যাম। করে তাকান। প্রসেসটা ঠিক থাকে তাহলে আমার মনে হয় ওকে অ্যান্সার হতে পারে। এই ক্ষেত্রেও মানে আমি যদি তোমাদের খাতা দেখি এবং সেই ক্ষেত্রে আমি যদি দেখি এরকম ভেরিয়েশন, সেক্ষেত্রে আমি দেখব যদি ইউনিট কনভার্সন ঠিক হয়, সেক্ষেত্রে রেজাল্ট দুইজনের ভ্যারি আসলেও কোনো সমস্যা নেই, দুইটাই অ্যান্সারই হবে। ওকে জি ম্যাম। আচ্ছা, Okay, ma'am. তাহলে এখন আমরা চলে যাই, আর এখানে সময় নষ্ট করা যাবে না। এটা কি আসছে? স্ক্রিন শেয়ার দিল কে? কেউ স্ক্রিন শেয়ার দিয়েছিলা? সাব্বির আহমেদ সাকিব। হ্যাঁ আচ্ছা, জি ম্যাম। আচ্ছা এখন আসলে দরকার নেই, আমার মনে হয় আমরা দেখলাম। আর তুমি হচ্ছে পরবর্তীতে ক্লাসের শেষে আমাকে স্ক্রিন শেয়ার দিও, আমি দেখে নিব যে তোমার যার ইউনিট, যে কে আমাকে ইয়ার কথাটা বললা, ওই ইউনিটটার কথা, যে ওখানে একটু প্রবলেম আছে। জি ম্যাম, আমি রিফাত। রিফাত, আচ্ছা রিফাত, তুমি ক্লাসের শেষে ওটাকে আমার আমার মানে আমি কোহোস্টকে বলে দিব, তুমি কি স্ক্রিন শেয়ার করে নিও, আমি দেখে নিব, সমস্যা নেই, এখন না, ঠিক আছে? জি আছে ম্যাম। আচ্ছা, আচ্ছা আজকের টপিক হচ্ছে ইরিগেশন ইফিসিয়েন্সি। ইরিগেশন ইফিসিয়েন্সি আসলে কি একটু দেখি। সেটা হচ্ছে ইরিগেশন ইফিসিয়েন্সি ইন্ডিকেটস হাউ এফিশিয়েন্টলি the available water supply is being used based on different method of evaluation. Actually irrigation efficiency আমরা যে কোনো ধরনের ইফিসিয়েন্সি বুঝি না, বলি না কেন, সেটা হচ্ছে কি আমার যে কাজটা সেটা আমি কতটুকু ইফিশিয়েন্টলি করলাম, এবং সেই ইফিশিয়েন্টলি করার উপরে কিন্তু নির্ভর করবে। বলো। তাই তো মনে হচ্ছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না? যাচ্ছে তো দেখা। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আবার স্টপ করে ম্যাম আবার দেখতে দিচ্ছি। পাচ্ছি আমরা। ম্যাম আচ্ছা, দেখা যাচ্ছে। সমস্যা আমরা নাই, সবাই আমি নোট করে আবার নিই। দিচ্ছি। এখন সবাই দেখতে পাচ্ছো?
জি ম্যাম দেখা যায়। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি বলছিলাম যে ইরিগেশন ইফিসিয়েন্সি, আসলে ইফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি, যে আমরা যে মেশিনটা ব্যবহার করছি বা আমরা যে একটা কাজ করছি, ধরো আমি কি করতেছি, ফিল্ড টিলেস দিচ্ছি, সেই টিলেসটা দিচ্ছি যে মেশিনের মাধ্যমে, আমরা সেই মেশিন থেকে কতটুকু ইফিশিয়েন্টলি টিলেসটা অপারেশনটা আমার ফিল্ডে পাচ্ছি, বা পানি দিব মানে ইরিগেশন, সেটা কতটুকু ইফিশিয়েন্টলি আমার কাজে লাগছে, বা কতটুকু ইফিশিয়েন্টলি ওয়াটার সাপ্লাইটা আমরা নিয়ে আসতে পারছি, যেটা আমার ফিল্ডের আলটিমেটলি আমার কি আউটকাম, আমার ক্রপ কতটুকু নিতে পারবে, আমার ইল্ড কেমন হবে, সেটাই এই ইরিগেশন ইফিসিয়েন্সির উপরও ডিপেন্ড করে। এই জন্য আমাদের জানতে হবে যে ইরিগেশন কি, যেটা বললাম যে হাউ ইফিশিয়েন্টলি অ্যাভেলেবল ওয়াটার ইজ বিং ইউজড বেসড অন ডিফারেন্ট মেথড অফ ইভালুয়েশন। বিভিন্ন ধরনের ইভালুয়েশন মেথড আছে, সেগুলোর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে ইরিগেশন ইফিসিয়েন্সিটা মেজার করা যায়। তার উপর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে ডিজাইন অফ ইরিগেশন সিস্টেম, ডিগ্রি অফ ল্যান্ড প্রিপারেশন, স্কিল অ্যান্ড কেয়ার অফ ইরিগেটর আর দ্য প্রিন্সিপাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ইরিগেশন ইফিসিয়েন্সি। মানে আমরা বলতে চাচ্ছি যে ইরিগেশন সিস্টেমটা তোমার কি, যে তুমি ফিল্ডে সাবসারফেস ইরিগেশন দিচ্ছ না সারফেস ইরিগেশন দিচ্ছ, ড্রিপ না স্প্রিংকলার, সেগুলোর মধ্যে আবার বিভিন্ন রকম প্রকারভেদ আছে, সেইটা একটা ব্যাপার। তারপর হচ্ছে তোমার ফিল্ডের ল্যান্ড প্রিপারেশন বা টিলেসটা কেমন, ফিল্ডটা কেমন, তারপর তুমি যে অপারেটর এটা দিচ্ছে সে কি প্রপারলি স্কিল কিনা, যে আমি জানি কিনা যে আমার কতক্ষণ ধরে এই ফিল্ডে ইরিগেশন দিতে হবে, কখন বন্ধ করতে হবে, বা আমি আজকে দিলাম 2 দিন দিলাম না, মানে এরকম অজ্ঞ লোক মানে এই ধরনের বিষয়গুলো সে বুঝবে না। তো আমাকে এখন স্কিল পার্সোনাল দরকার। তো এইগুলো বিষয় যখন আমি এনশিওর করতে পারবো, তখনই হচ্ছে আমি আমার ফিল্ডের জন্য পারফেক্ট ইফিশিয়েন্ট ইরিগেশন পাবো, যেটা হচ্ছে আমার আউটকাম মানে আমার ক্রপ ইল্ডকে এফেক্ট করবে, পজিটিভলি এফেক্ট করবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি, ইরিগেশন ইফিসিয়েন্সি আসলে কিছু লসের উপরও নির্ভর করবে, সেগুলো লসও আমাকে কাউন্ট করতে হবে। কি ধরনের লস, যেমন হচ্ছে আমরা যখন ফিল্ডে ইরিগেশন দিব তখন হচ্ছে কনভে করব, পানিটাকে কনভে করব, মানে ইরিগেশন পানিটাকে ফিল্ডে নিয়ে যাচ্ছি, সেটাকে বলা হয়েছে এখানে কনভিনিয়েন্স, এবং ডিস্ট্রিবিউশন, তারপর নিয়ে যাওয়ার পর ডিস্ট্রিবিউশন করছি, তারপর হচ্ছে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার ওভার দ্য ফিল্ড, অনেক সময় হচ্ছে ইউনিফর্মলি আমি পানি ডিস্ট্রিবিউট করতে পারছি না, অনেক সময় দেখা যাচ্ছে ফিল্ডের এক জায়গায় হচ্ছে একটু নিচু, সেখানে পানি সব গিয়ে জমা হয়ে যাচ্ছে, সরি, পানি যাচ্ছে, তোমার যে ফিল্ডটা আমরা দেখি, আমরা এগ্রিকালচার ফিল্ড অবশ্যই দেখেছি যে প্লট আকারে থাকে, কিন্তু মাঝখানে ওটাকে কি বলো তোমরা, যদি আমি লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, আমরা বলি আইল দেওয়া থাকে। হ্যাঁ, এই আইল দেওয়া থাকে, অনেক সময় কি হতে পারে আইলটা কোনো কারণে ভেঙে যেতে পারে, তখন পানি বের হয়ে যেতে পারে, তারপর হচ্ছে কি পার্কুলেশন হতে পারে রুট জোন থেকে নিচে, তারপরে বিভিন্ন ধরনের লস, যেমন হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন, হচ্ছে ইরিগেশন ইফিসিয়েন্সিকে এফেক্ট করে থাকে। এবং এখানে বলা হচ্ছে যে কি দ্য লসেস ক্যান বি হেল্ড টু মিনিমাম বাই planning of the irrigation system, proper design of irrigation method and adequate land করতে পারবো, এবং সেটা হচ্ছে আর কি আমাদের বেটার ইরিগেশন ইফিসিয়েন্সি এনশিওর করতে পারবে। ও আচ্ছা, আরেকটা লসের কথা যেটা হচ্ছে যে রান অফ লস, একই রকম আগের মতোই বললাম যে বিভিন্ন ধরনের লস হতে পারে যেটা আমাদের ইরিগেশন ইফিসিয়েন্সিকে হ্যাম্পার করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই ধরনের কিছু প্রিকশন নিলে এই লসটাকে আমরা কমাতে পারি। এখন আমরা দেখি যে কি কি ধরনের ইরিগেশন ইফিসিয়েন্সি আছে। প্রথম হচ্ছে ওয়াটার কনভিনিয়েন্স ইফিসিয়েন্সি। কনভিনিয়েন্স শব্দ থেকে আমরা বুঝতে পারি যে is used the efficiency of water is associated with the canal network. Water courses is from the well to the individual field.
ইরিগেশন ওয়াটার আমরা ফিল্ডে নিয়ে আসলাম আর কতটুকু ওয়াটার হচ্ছে আমরা নিয়ে আসার জন্য ডাইভার্ট করেছিলাম সোর্স থেকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। আমার মনে হয় এখানে তোমাদের বুঝতে অসুবিধা নেই যে এটা কিভাবে আমরা পাবো ওয়াটার কনভিনিয়েন্স এফিসিয়েন্সিটা, যে আমরা যে ওয়াটার কনভে করে নিয়ে আসলাম সেটা কতটুকু ইফেক্টিভ বা কতটুকু এফিশিয়েন্ট। এবার হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। আগেরটা ছিল কনভে করার উপর যে আমি কতটুকু ইফিশিয়েন্ট পানি আমি আনতে পারলাম সেটার একটা পার্সেন্টেজ। এবার আমি হচ্ছে কতটুকু ওয়াটার অ্যাপ্লাই করতে পারলাম সেটার একটা পার্সেন্টেজ কিভাবে বের করা যায়। দেখো, আমি আর এটা ডেফিনেশনে গেলাম না, আমি এটা তোমাদের এখান থেকে বোঝাবো রেশিওটা থেকে। সেটা হচ্ছে কি, এখানে বলা হয়েছে ইএ দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, এবং ডব্লিউএসটা কি, ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন অফ দ্য প্লান্ট, প্লান্টের রুট জোনে কতটুকু ওয়াটার স্টোর আছে। আর ডব্লিউএফ ওয়াটার ডেলিভার টু দ্য ফিল্ড, যেটা আমরা আগের ইয়েতে এখানে কনভিনিয়েন্সে পেয়েছিলাম, ওয়াটার ডেলিভার টু দ্য irrigation plot or water to deliver to the irrigation field. আর তাহলে আমরা দেখছি যে এটা কি, এটা হচ্ছে একটা রেশিও যে কতটুকু ওয়াটার আমার রুট জোনে স্টোর আছে এবং আমরা কতটুকু ওয়াটার সাপ্লাই করলাম ফিল্ডে। তো এটা থেকে আমরা কতটুকু ওয়াটার একটা ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল সেই এফিসিয়েন্সিটা বের করতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের কিছু ব্যাপার আছে যে কতটুকু ইরিগেশন ওয়াটার আমরা অ্যাপ্লাই করতে পারবো ফিল্ডে, সেই জিনিসটা আমরা বের করার জন্য আরো কিছু প্যারামিটার আমাকে জানতে হবে। কারণ আমরা জানি আমি যে ওয়াটারটা ফিল্ডে নিয়ে আসলাম পুরো ওয়াটারটা যে রুট জোনে যাবে তা না, এখানে কিছু লস থাকবে। সো কমনলি এখানে দুটো লসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে রান অফ লস, যেটা হচ্ছে সারফেস রান অফ ফ্রম দ্য ফার্ম, যেটাকে আমরা RF দ্বারা প্রকাশ করলাম, আর DF হচ্ছে এখানে ডিপ পার্কুলেশন বিলো দ্য রুট জোন। আচ্ছা, একটা নয়েজ হচ্ছে। জুনাইদ, হ্যাঁ, এখন দেখো DF হচ্ছে ডিপ পার্কুলেশন বিলো দ্য রুট জোন। আসলে আমরা কেন ডিপ পার্কুলেশনটা নিচ্ছি, কারণ আমরা জানি যে যেটুকু আমার রুট জোনে আসছে পার্কুলেশন হয়ে সেটুকু তো আমার জন্য ইফেক্টিভ, কিন্তু যেটা রুট জোন পার হয়ে চলে যাচ্ছে সেটা রুট জোন ক্যাপচার করতে পারছে না, ওখান থেকে পানি নিতে পারছে না। সো এটাকে আমরা লস হিসেবে ধরে নিচ্ছি। তো এই দুটো হচ্ছে আমাদের এখানে লস মেজারিং ফ্যাক্টর। তো এখান থেকে আমরা কি করতে পারি যে neglecting the evaporation losses during the time water is being applied and immediately after, মানে ইভাপোরেশন হতে তো সময় লাগে, সো ইভাপোরেশনের লসটা আমরা এখানে নেগলেক্ট করলাম। যদি আমরা ইমিডিয়েটলি যে পানিটা আমরা ফিল্ডে নিয়ে আসলাম সেই পানি থেকে ক্যালকুলেশন করি যে কতটুকু এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে বা অ্যাপ্লিকেশন হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে এটা ডব্লিউএফটা কি ছিল, ওয়াটার ডেলিভার টু দ্য ফিল্ড অর ইরিগেশন প্লট। তাহলে এইটা অ্যাকচুয়ালি দ্য সাম অফ দিস থ্রি। এখানে কি কি আছে, ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন, রান অফ লস অ্যান্ড ডিপ পার্কুলেশন লস। এই তিনটার কম্বিনেশনই হচ্ছে আমি কতটুকু ওয়াটার ফিল্ডে অ্যাপ্লাই করলাম, ওয়াটার ডেলিভার টু দ্য ফিল্ড। সো এখান থেকে আমরা কতটুকু ওয়াটার স্টোর হয়েছে ফিল্ডে সেটা কিন্তু বের করে নিতে পারি, তাই না? খুব সহজে বের করে নেওয়া যাবে। তাহলে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এখানে কি ছিল, এখানে ছিল WS বাই WF ইন্টু 100। সো এটাকে যদি আমরা এভাবে লিখি যে WF মাইনাস RF প্লাস DF বাই WF ইন্টু 100, তাহলে সেটাও এভাবেও আমরা ম্যাথটা করতে পারবো যদি আমাদের প্রবলেমে উল্লেখ থাকে যে RF এর ভ্যালু দেওয়া থাকে বা DF এর ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এভাবেও ম্যাথটাকে করতে পারবো বা সলিউশন করতে পারবো, এবং এভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো যে কতটুকু ওয়াটার আমরা ফিল্ডে অ্যাপ্লাই করেছি, ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটা কত। এরপর চলে যাই, ওয়াটার স্টোরেজটা পড়ানো হয়েছে নাকি না, ওয়াটার কনভিনিয়েন্স অ্যাপ্লিকেশন, দেন ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি। তাহলে ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি
একদিনে বা এত ঘন্টায় এতটুকু ইরিগেশন ওয়াটার রাখতে হবে, এগুলো যদি তুমি একজন ইফেক্টিভ মানে একজন হচ্ছে কি স্কিলড ফার্মারের জন্য তার ফিল্ডে কতটুকু পানি প্রয়োজন হবে সেটা যদি সে না জানে, এই বিষয়ে যখন আমরা জানবো তখন এই দুটো রেশিও থেকে আমরা বের করে ফেলতে পারবো যে ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সিটা distribution efficiency indicate the extent to which water is uniformly distributed along the run. আমি যখন ফিল্ডে পানিটা দিচ্ছি বা ইরিগেশন প্লটে ইরিগেশন দিচ্ছি তখন আমার একটা মোটো হবে জন্য আমি ধরে নিলাম যে আমার এই লাইন বরাবর যদি আমার পুরো রুট জোনটা থাকে বা এই লাইন বরাবর আমি মনে করি যে আমার রুট জোনের এভারেজ ডেপথ, তো আমার ওয়াটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই লাইন বরাবর আমি আশা করছি। সো এই ক্ষেত্রে আমি এরকম ডেভিয়েশন করে ওয়াই বার বের করে নিতে পারি, যেটা হচ্ছে আমি মনে করি যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে ক্রপের সাথে রিলেটেড বা ক্রপ ইল্ডের সঙ্গে রিলেটেড। দ্য ওয়াটার ইউটিলাইজেশন বাই দ্য ক্রপ ইজ জেনারেলি ডিসক্রাইবড ইন টার্মস অফ ওয়াটার দ্যাট ইজ কল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। সেটাকে আসলে কেজি পার হেক্টর সেন্টিমিটার অর কুইন্টাল পার হেক্টর সেন্টিমিটার এই ইউনিটে প্রকাশ করা হয়ে থাকে। দ্য ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সিটা কি এখানে? ইট ইজ দ্য রেশিও অফ ইল্ড to the amount of water depleted by the crop in the process of evapotranspiration, মানে কতটুকু ওয়াটার হচ্ছে এখানে ডিপ্লিট হলো মানে লিভ করলো বা সিস্টেম থেকে বের হয়ে গেল সেটা। সো y is equal y এটা হচ্ছে y by et, y divided by et, সেটা হচ্ছে ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি রেশিও অফ ইল্ড এবং কতটুকু ওয়াটার ডিপ্লিটেড হচ্ছে বা বের হয়ে যাচ্ছে ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে সেটার একটা রেশিও।
field water efficiency. Field water efficiency টা হচ্ছে it's the ratio of yield to the total amount of water used in the field. সেটা হচ্ছে Y/WR. ঠিক আছে, এই দুটো হচ্ছে আসলে ক্রপের সঙ্গে রিলেটেড। ওয়াটার ইউজ এফিসিয়েন্সি এটা হচ্ছে দুটো ক্রপের সঙ্গে রিলেটেড বা ক্রপের ইল্ডের সঙ্গে রিলেটেড, এই জন্য এটা আসছে কেজি থেকে এবং বা কুইন্টাল থেকে। বুঝে দিলে ভালো হতো। এইটা না, এটা হচ্ছে তোমাদের খুব বেশি কাজে লাগবে না এই ক্ষেত্রে যদিও। তারপরে হচ্ছে তোমার একটা ফিল্ডে তোমার সরি কি পরিমাণ ইল্ড তুমি মানে আউটকাম হলো তোমার, সেটা থেকে তুমি হচ্ছে বের করতে পারবা যে তোমার ওখানে ইভাপোট্রান্সপিরেশন, নট ইভাপোরেশন। সো ইভাপোট্রান্সপিরেশন এর মাধ্যমে তোমার কতটুকু ওয়াটার লস হয়েছে, সেটা হচ্ছে ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। মানে তোমার টোটাল ইল্ড হওয়ার জন্য কতটুকু লস, সেখান থেকে তুমি এই রেশিও থেকে তুমি ক্যালকুলেট করতে পারবা যে ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি কত, মানে এই পরিমাণ ইল্ড পাওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমার ক্রপের কতটুকু ওয়াটার ইউজ হয়েছিল। আর এটা হচ্ছে যে তোমার টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার, যে পুরো ইল্ডটা পাওয়ার জন্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটারটা কত তুমি ইউজ করেছো সেটা, উইদাউট এনি এখানে ইনক্লুডিং এভরি লস, সব লস মিলিয়ে তোমার টোটাল যতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার একটা ক্রপের জন্য। আচ্ছা, যখন একটা ক্রপের জন্য তুমি কি বলবো ওয়াটার লাগছে, সে ওয়াটারটা হচ্ছে ডিপ পার্কুলেশন যেটা হচ্ছে বা রান অফ যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা ফিল্ড থেকে সেই লসটা হচ্ছে। আর একটা ক্রপ থেকে ডাইরেক্ট যে ওয়াটারটা চলে যাচ্ছে, সেই দুটো লস হচ্ছে আসলে ট্রান্সপিরেশন আর হচ্ছে তার আপার সারফেস থেকে যে ইভাপোরেশন হচ্ছে, এই দুটো হচ্ছে তার মূলত একটা ক্রপের জন্য ক্ষতিকর বা ক্রপের থেকে ওয়াটার লস। এই জন্যই এইটা রিলেটেড হচ্ছে কিসের সঙ্গে, ইভাপোট্রান্সপিরেশনের সঙ্গে। তো তুমি যখন স্পেসিফিক্যালি ক্রপ ইল্ড থেকে কতটুকু মানে একটা লাইক তুমি বছর শেষে বা 4 মাস পরে, আমরা জানি এক একটা ধানের মানে শুরু থেকে চাষাবাদ থেকে একটা ধান লাগানো থেকে শুরু করে ধানের ইল্ড পাওয়া পর্যন্ত বাংলাদেশের সিস্টেমে 4 থেকে 5 মাস সময় লাগে। তো 5 মাস পরে তুমি একটা জমি থেকে কেজি হিসাবে বললাম আমি 200 কেজি ধান পাইলা। তো 200 কেজি ধান হচ্ছে তোমার ইল্ড। এই 200 কেজি ধান পাওয়ার জন্য কত হেক্টর জমিতে তোমার কত সেন্টিমিটার ওয়াটার লস হয়েছে, সেটা তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি ওই পরিমাণ ক্রপের জন্য তোমার কি পরিমাণ ওয়াটার ইউজ হয়েছে সেটা তুমি বের করতে পারবা এই ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি থেকে। আর ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি এক্ষেত্রে যে লস গুলো আছে প্লাস টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার, ধরো আমার একটা গাছের পানি কতটুকু লাগবে সেটা আমি রুট জোন থেকে ক্যালকুলেট করতে পারি, এবং সেই সাথে আমি জানি কতটুকু হচ্ছে আমার লস হয়েছে ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে। তো এই দুটোর যোগফল, যে আমার রুট ওয়াটার জোনে কতটুকু ওয়াটার ছিল এবং আমার ট্রান্সপিরেশন এবং ইভাপোরেশন এই দুটোর জন্য কতটুকু লস হয়েছে, সেই টোটাল অ্যামাউন্ট সেই টোটাল অ্যামাউন্টটা এখানে। আর ওয়াই হচ্ছে ক্রপ ইল্ড, যেটা আমরা বললাম যে সাপোজ এটা 200 কেজি হতে পারে, তো সেইখান থেকে যে আমরা পাবো সেটা হচ্ছে তোমার ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। মানে ওই পরিমাণ ইল্ড পাওয়ার জন্য তোমার ফিল্ড ওয়াটার ইউজের এফিসিয়েন্সিটা এভাবে তুমি বের করতে পারো। মনে হয় আগের থেকে একটু ক্লিয়ার করতে পেরেছি তোমাদের এই কনসেপ্টটা। ঠিক আছে, তোমাদের কোশ্চেন আছে কোনো? হ্যাঁ, WR টা আরেকবার ওয়াটার ডিস্ট্রিবিউশন এখানে কি বলা আছে? টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড ইন দ্য ফিল্ড। ম্যাম ওই যে WR এটা কি ওই মানে ওই যে ইভাপোরেট ট্রান্সপিরেশনের হিসাবটাও কি এটার ভিতরে মানে ইনক্লুড হয়? এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড। হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ, ইভাপোট্রান্সপিরেশনের লসের ব্যাপারটাও এখানে আসবে। আচ্ছা ঠিক আছে ম্যাম এই স্লাইডটার আগে আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখি। ম্যাম দেখো এই স্লাইডটার আগে স্লাইডটা একটু, এইটার আগে স্লাইড এইটা। জি ম্যাম এটা ম্যাম এখানে ওয়াই বারটা বুঝি নাই ভালো করে। ওয়াই বারটা হচ্ছে তুমি যদি তোমার ফিল্ডটাকে একটা ইউনিফর্ম ডেপথ চিন্তা করো, যে কতটুকু ওয়াটার
ডেভিয়েশন হচ্ছে ডি থেকে, মানে হচ্ছে আমি চাচ্ছি আমার এখানে ওয়াই বারটা কি, ওয়াই বারটা হচ্ছে এভারেজ নিউমেরিক্যাল ডেভিয়েশন ফ্রম ডি, এই ডেপথ থেকে পানিটা কতটুকু ডেভিয়েট হয়, মানে কোথাও আমি যদি এখানে একটা এভারেজ ডেপথ ধরি যে এটা হচ্ছে আমার এভারেজ ডেপথ, আমি চাচ্ছি ওয়াটারটা এই পরিমাণ, আমি আমার গেস অথবা আমি আনুমানিক চাচ্ছি যে আমি যে পানিটা দিচ্ছি আমি মনে করি যে রুট জোন ডেপথটা এই ডট লেভেলটাতেই আছে, এই পর্যন্ত অল রুট জোন ডেপথ কভার করছে, আমার পানিটা অবশ্যই এই রুট জোন ডেপথে এনশিওর করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওয়াই বারটা আমাদের এভাবে চিন্তা করতে হবে যে এই যে ডি এর জন্য এখানে ডেভিয়েশন কতটুকু, এই যে এই ব্লু কালার দ্বারা বোঝানো হয়েছে যে এখানে ডি থেকে আমার এইটুকু ডেভিয়েশন হয়েছে, আবার পানি, কারণ আমার পানি তখন এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে, এই লাস্ট ধরি যে, শুনতে পাচ্ছ না? জি ম্যাম পাচ্ছি। জি ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম বলুন ম্যাম। হ্যাঁ, আচ্ছা আমি এখন বলতে চাচ্ছি যে দেখো এই মাথায় যদি আমি এটা হেড ধরি, একটা ফিল্ডের হেড, ঠিক আছে, তো এই মাথায় পানি আমার চলে আসছে এখানে, রুট জোন ধরলাম আমি এখানে, আমার রুট জোনটা এই ডট লাইন বরাবর, আমার পানি কোথায় চলে আসছে রুট জোন থেকে আরো নিচে, তাহলে হচ্ছে এইটুকু আমার ডি থেকে ডেভিয়েশন হয়েছে, মানে এইটুকু পানি হচ্ছে এখানে বেশি আছে, তো এখানে ওয়াই এর মানটা হবে কি, মানে ওয়াই এর মানটা হচ্ছে, এটা ম্যাথে গেলে আমি তোমাদেরকে আরো ক্লিয়ারলি বোঝাইতে পারতাম, তাহলে এইটুকু পানি এখানে বেশি আছে। আবার এখানে আসি, একদম টেলে আসার পর কি দেখতে পাচ্ছি যে আমার পানিটা এই পর্যন্ত আসছে, রুট জোন ডেপথ পর্যন্ত এখন আসে নাই, এই পর্যন্ত আসছে, তার মানে এখানে কি পানি আমার এইটুকু কম আছে, তাই না? যদি আমি এইটুকু ডট লাইন বরাবর চিন্তা করি, আমি এইটুকু হচ্ছে কম আছে, তাহলে এই যে ডেভিয়েশনটা ডি থেকে, বা আমি এভারেজ, এটা এভারেজ ধরলাম, এভারেজ একটা ডি বার, এখানে কি বলা হয়েছে, ডি বার হচ্ছে এভারেজ ডেপথ অফ ওয়াটার, তো সাপোজ আমার এটা হচ্ছে এভারেজ ডেপথ, এটাই হচ্ছে আমার এই ডট লাইনটাই হচ্ছে আমার ডি বার লাইন, বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে এই ডট, জি ম্যাম বুঝতে পারছি। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ এই ডট লাইনটাই হচ্ছে আমার ডি বার লাইন, তো এই নিউমেরিক্যাল ডেভিয়েশন মানে কি পরম মান, তোমার এই মানটা ওয়াই বারের মানটা সবসময় পজিটিভ আসবে, পরম মান হবে আর কি, নিউমেরিক্যাল ডেভিয়েশন বলা হয়েছে এই জন্যই। আমার এভারেজ ডেপথটা মেনটেন করার জন্য এই ডি বার থেকে আমার কতটুকু এখানে কম আছে কতটুকু বেশি আছে সেটার ডেভিয়েশনটা বের করা, এটা আমি ম্যাথে গিয়ে আরো ক্লিয়ারলি বোঝাতে পারবো। আচ্ছা এখন এই ম্যাথে চলে আসি, এখানে আমার মনে হয় তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও বা একটা ছবি তুলে নাও, কারণ ম্যাথটা করানোর সময় লাগবে। এখানে stream of 135 liter per second was diverted from a canal and 100 liter per second delivered to the field. দেখো এখানে কি কি আছে, এখানে এরিয়া দেওয়া আছে যেটা হচ্ছে 1.6 হেক্টর, এখানে লেখা আছে এরিয়া অফ 1.6 হেক্টর, তারপরে বলা হয়েছে টাইম টু ইরিগেট 8 আওয়ার্স, এখানে কি বলা হয়েছে হেক্টরস ওয়াজ ইরিগেটেড ইন 8 আওয়ার্স, ইফেক্টিভ রুট জোন ডেপথ কত ডি সেটা হচ্ছে 1.8 মিটার লেখা আছে, দেখো ইফেক্টিভ রুট জোন ডেপথ 1.8 মিটার, তারপর ওয়াটার ডেলিভার্ড ফ্রম দ্য সোর্স 135 লিটার পার সেকেন্ড, এখানে কি লেখা আছে স্টিম অফ 135 লিটার পার সেকেন্ড ওয়াজ ডাইভার্টেড ফ্রম দ্য ক্যানেল, ডাইভার্টেড ফ্রম দ্য ক্যানেল মানে কি, মানে সোর্স থেকে আসতেছে আর কি, মানে সোর্স থেকে এতটা তুলতেছি আমি প্রতি সেকেন্ডে। হ্যাঁ এটা ওয়াটার কনভে করছি আমরা, ঠিক আছে, তাহলে এটা আমি কি লিখছি ওয়াটার ডাইভার্টেড ফ্রম দ্য সোর্স এত, তারপরে ওয়াটার ডেলিভার টু দ্য ফিল্ড, ওখানে দেওয়া আছে 100, এই যে 100 লিটার ডেলিভার টু দ্য ফিল্ড 100 লিটার পার সেকেন্ড, কিছুটা লস, তাহলে এখানে তুমি এটা এখনই লস হচ্ছে তুমি বলতে পারছো না, এটা এখনই লস হচ্ছে তুমি বলতে পারছো না, বলা যাবে না আগেই। আচ্ছা এখানে হচ্ছে 100 লিটার পার সেকেন্ডকে আমি কনভার্সন করে রাখছি, সেটা আমার পরবর্তীতে কাজে লাগবে, তুমি 100 লিটার পার সেকেন্ডকে মিটার কিউবে নেওয়ার প্রয়োজন হবে পরবর্তীতে, ঠিক আছে, আমি এখানে দেখালাম। তারপর বলা হচ্ছে রান অফ লস দেওয়া আছে, রান অফ লস দেখো কত দেওয়া আছে, রান অফ লস ইন দ্য ফিল্ড 432 মিটার কিউব, ঠিক আছে। হ্যাঁ এখন আমরা দেখি, এবং অ্যাভেলেবল ময়েশ্চার 50%, যাই হোক ওয়াটার কনভেনিয়েন্স এফিসিয়েন্সি আমরা জানি ফর্মুলাটা হচ্ছে কি,
ইস ইজ ইকুয়াল টু ডব্লিউএফ বাই ডব্লিউডি। দেখো তো দেওয়া আছে কিনা সব। তা খুব দ্রুত রেজাল্টটা বলো, রেজাল্ট কত, কত পার্সেন্ট? ঝটপট একজন বলো কত রেজাল্ট, কত পার্সেন্ট? ম্যাম খুব দ্রুত তো বলা পসিবল না। কেন খুব দ্রুত বলা পসিবল না? ম্যাডাম 74%। হ্যাঁ 100 বাই 135। ম্যাডাম 0.74। হ্যাঁ সেটাই 100 বাই 135, সেটাই তো বললাম। তারপর হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটার ক্ষেত্রে এখানে দেখো আমরা জানি ফর্মুলাটা কি, ফর্মুলা কোনটা কাজে লাগবে? এইটা কাজে লাগবে না পরেরটা কাজে লাগবে? পরেরটা। পরেরটা কাজে লাগবে, কারণ ওখানে কি দেওয়া আছে? আরএফ দেওয়া আছে। আরএফ দেওয়া আছে। আরএফ দেওয়া আছে, হ্যাঁ আরএফ দেওয়া আছে। তার মানে আরএফটার ইউনিট কি? মিটার কিউবে দেওয়া আছে, মিটার কিউব, তাই না? হ্যাঁ, এই জন্য এখন তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে দুইটাকে সেম ইউনিটে আনতে হবে। সেম ইউনিটে আনার জন্য কি করতে হবে? যেটা সহজ সেটা হচ্ছে আমার যেটা ওয়াটার ডেলিভার টু দ্য ফিল্ড যেটা দেওয়া আছে সেটাকে আমরা খুব সহজে মিটার কিউবে নিতে পারি। কনভার্ট করে ফেলো, কত আসে বলো? বলো কত আসে? 85%। আমি আগে তোমাকে কনভার্ট করতে বলছি। 85%, ওকে গুড, তুমি মনে হয় রেজাল্ট বের করে ফেলছো। কনভার্ট করলে কত আসে? কত মিটার কিউব আসে ডব্লিউএফ? 2880। 2880, আচ্ছা সবার আসছে? জি ম্যাম 2880। আচ্ছা, হ্যাঁ তাহলে এখান থেকে আমরা ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বের করলাম কত? 85%। এরপরে আমাদের আর কি এফিসিয়েন্সি? পরের এফিসিয়েন্সিটা কি ছিল? ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, স্টোরেজ এফিসিয়েন্সি। ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি, ইয়েস ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি। ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সিটা বের করে ফেলার জন্য তোমাদেরকে অন্য একটু প্যারামিটারে যেতে হবে। সেগুলো হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে এখানে আমি তোমার একটা কথা বলি যে WN যেটা, WNটা কি? ওয়াটার নিডেড, ম্যাম ওয়াটার নিডেড রুট জোন প্রায়র টু ইরিগেশন, মানে ইরিগেশনের পূর্বে যতটুকু দরকার। হ্যাঁ ইরিগেশনের পূর্বে যতটুকু পানি দরকার, তার মানে এটা হচ্ছে WN। এখন যদি এখানে যদিও মিলে গেছে তারপরেও আমি আমার যেটা কনসেপ্ট সেটা হচ্ছে WN হচ্ছে ওয়াটার প্রায়র টু ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন প্রায়র টু ইরিগেশন। আর আমি যে ওয়াটারটা দিলাম, ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন ডিউরিং ইরিগেশন, সেটা কতটুকু আসছিল? সে মানটা কত আসছে তোমাদের? WS এর মানটা দেখো তো। 2448 আর কি। হ্যাঁ 448 মিটার কিউব। আচ্ছা, তার মানে যে পানিটা আমরা একটা ফিল্ডে যে 2880 মিটার কিউব আমরা দিয়েছি, ওয়াটার কতটুকু? যেটা হচ্ছে আমরা WF, দেখো WF এর সঙ্গে মিলে যায় না এই মানটা? ওয়াটার ডেলিভার টু দ্য ফিল্ড। ম্যাম তাহলে আচ্ছা আমি WN কি সেম? হ্যাঁ এইটাই আমি তোমাদেরকে মানে বোঝাতে চাচ্ছি যে WF এবং WN সবসময় সেম হবে না, কোনো কোনো ক্ষেত্রে সেম হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সেম হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্যই তোমাদেরকে আমি দেখালাম যে দেখো দুইটা জিনিস, যেটা হচ্ছে প্রায়র টু ইরিগেশন দেওয়ার পূর্বে, সরি এটা বারবার আমি গুলাই ফেলতেছি, দুইটা টার্ম একসাথে আমি গুলাই ফেলছি বারবার। WN টা জানি কি ছিল ম্যাম? WN তো ম্যাম হচ্ছে ইয়ার প্রায়র টু রুট জোন। হ্যাঁ ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন প্রায়র টু ইরিগেশন, হ্যাঁ WN।
আর ডব্লিউএফ হচ্ছে ওয়াটার ডেলিভার টু দা ফিল্ড। Deliver to the তার মানে field. ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যাঁ আমাদের যতটুকু ডেলিভার ততটুকুই তো রুট জোনের প্রাপ্য হওয়ার দরকার। কথা, তাই না? হ্যাঁ, ততটুকুই রুট জোনের দরকার। কিন্তু এই ফর্মুলা এখানে এক হলেও যদি সেটা উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট সেভাবেই ম্যাথটা করতে পারো। যেহেতু উল্লেখ করা নেই সেক্ষেত্রে রিস্কে যাওয়ার দরকার নেই, তোমরা বের করে নিবা। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আবার ম্যাথে চলে যাই। আমরা বের করলাম ডব্লিউএন টা আমরা বের করব। কিভাবে বের করব? আমাদের দেওয়া আছে যে ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটিটা কত ফিল্ডের, তারপর হচ্ছে এরিয়া জানি, ইফেক্টিভ রুট জোন ডেপথও জানি, এবং আমরা অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট যেটা ফিল্ডে এখন মানে ওই অবস্থায় আছে ওয়াটার দেওয়ার সময় কত ছিল সেটাও জানি। তো সেইগুলো থেকে আমরা বের করতে পারবো হচ্ছে ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন প্রায়র টু ইরিগেশন। তাহলে আমরা চলে যাই কি কি দেওয়া আছে এখানে। দেখো এখানে বলা হয়েছে যে available moisture holding capacity of the soil is 20 centimeter per meter depth of the soil। তার মানে এখানে হচ্ছে আমাদের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এত মিটার জন্য কত, পার মিটারের জন্য 20 সেন্টিমিটার, এবং প্রায়র টু ইরিগেশন দেওয়ার পূর্বে ময়েশ্চার এক্সট্রাকশন লেভেল ছিল বা অ্যাভেলেবল ময়েশ্চার ছিল 50%। এরপরে আমাদের আর কি ছিল ওখানে, আর কি প্যারামিটার ছিল? ইফেক্টিভ রুট জোন। হ্যাঁ, ইফেক্টিভ রুট জোন সেটা কত, 1.8 মিটার, আর এরিয়া হচ্ছে 1.8 মিটার। সেটা কিভাবে দেখো, এখানে দেখা আছে ইফেক্টিভ রুট জোন 1.8 মিটার আর এরিয়া হচ্ছে 1.6 হেক্টর। সো এই ফর্মুলা থেকেও তোমরা এটা বের করতে পারবো, ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন প্রায়র টু ইরিগেশন। যদি তোমার এই প্যারামিটার গুলো দেওয়া থাকে তাহলে তুমি এখান থেকে এইটা বের করে নিতে পারো। আর যদি এই ধরনের কোনো প্যারামিটার দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তোমাদের আনসারটা কি হবে, মানে ডব্লিউএন টা কিভাবে বের করবা? ম্যাডাম ডব্লিউএফ এর সমান, ডব্লিউএফ এর সমান ধরে নিব আমরা যে ডব্লিউএফ এর সমান, ওটা তোমাকে লিখে দিতে হবে যে এই ক্ষেত্রে এরকম হতে পারে। ঠিক আছে, এটা উল্লেখ করে দিতে হবে, না হলে ডব্লিউএফ এর সমান তুমি কিভাবে করলা সেটারও একটা কারণ যদি না দেখাও বা না বলো সেটা তোমার ম্যাথটাকে একটু দুর্বল করে দিবে। আরেকজন সেটা লিখছে তাহলে সে অবশ্যই তোমার চেয়ে ভালো মার্ক পাবে। তাহলে এখন দেখো এখান থেকে আমরা এটা বের করে ফেলতে পারি কত, 85%। ম্যাম তাহলে যদি দেওয়া না থাকে তাহলে কি লিখবো ওখানে, মানে লিখবোটা কি? ইরিগেশন দেওয়ার পূর্বে যে পানিটা রুট জোনে দরকার ছিল সেই পানিটাই একটা ফিল্ড নেয়, আসলে নিবে, কারণ রান অফ তো হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যখন তোমার ইরিগেশন পাম্পটা ওপেন রাখছো, রান অফ হয়ে যাওয়ার পর ওই যেটা আমি বলছি ফিল্ড ক্যাপাসিটি, একটা ফিল্ড যখন স্যাচুরেটেড কন্ডিশনে চলে যায় তখন হচ্ছে আর তুমি পানি দিলেও সেটা সে নিবে না, সেটা কোনোভাবে রান অফ হবে অথবা ডিপ পার্কুলেশন হয়ে চলে যাবে, সেটা তো আর ফিল্ডে থাকবে না। ফিল্ডে থাকতে পারে যেটা শুধু ওয়াটার লকড কন্ডিশন, কিন্তু আমাদের ইরিগেশন ফিল্ডগুলোতে আমরা মূলত ওয়াটার লক কন্ডিশন তৈরি করি শুধুমাত্র কিসের জন্য, ধানের জন্য, কারণ ধান আমরা জানি সেমি অ্যাকোয়াটিক প্লান্ট, অন্যান্য ক্রপের ক্ষেত্রে কিন্তু ওয়াটার লক কন্ডিশন তৈরি করা হয় না। ঠিক আছে, তো ফিল্ড ক্যাপাসিটিতে যখন তোমার পৌঁছাবে তখন আসলে ওটাই হচ্ছে তোমার যে ইরিগেশন রিকোয়ারমেন্ট রুট জোন রিকোয়ারমেন্ট প্রায়র টু ইরিগেশন। ঠিক আছে ম্যাডাম, এর এককে সমস্যা হচ্ছে। এককের সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে বলো? যেমন আমরা যদি 20 সেন্টিমিটার ধরে গুণ করি তাহলে মানটা আসতেছে 28.8 আসতেছে। 20 সেন্টিমিটার দিয়ে 20 সেন্টিমিটার ধরে তো তুমি গুণ করবা না, 20 সেন্টিমিটারকে তুমি কনভার্ট করবা, কারণ 20 সেন্টিমিটার পার মিটারে দেওয়া আছে, 20 সেন্টিমিটারকে তোমার মিটারে নিতে হবে। ম্যাডাম মিটারে করলে অ্যানসারটা আসে 0.288। হেক্টরকে তোমার মিটার স্কয়ারে নিতে হবে। হেক্টরকেও চেঞ্জ করতে হবে? অবশ্যই হেক্টরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তারপর আমরা চলে যাচ্ছি ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সিতে। তো ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সিতে আমি ফিল্ডের যে ডেপথ, এভারেজ ডেপথ, তো আমরা এই জন্য আবার প্রবলেমে চলে যাই। প্রবলেমটা কি? এখানে বলা হয়েছে the depth of water penetration varied linearly from 1.8 meter at the head and at the tail কত 1.2 মিটার। তার মানে হচ্ছে আমার যেখান থেকে ইরিগেশন শুরু করলাম পানি দেওয়া সেটাকে হচ্ছে আমি বললাম যে ফিল্ডের হেড, আর এটাকে বললাম আমি ফিল্ডের টেল। তো ফিল্ডের হেডে পানির ডেপথ বলা হয়েছে 1.8
তার মানে আমি এটাকে বলতে পারি 1.8। আসলে আমার এখানে মনে হয় মার্ক করে দিলে খুব ভালো হতো তোমাদের বুঝতে। যাই হোক, এখানে 1.8, আর এটা হচ্ছে আমি যদি ধরি যে আমার ফিল্ডের টেল, তাহলে এইটুকু হচ্ছে 1.2 দেওয়া আছে মনে হয় না? তাহলে এটার এভারেজ তুমি বের করে ফেলো। (1.8) আর 1.2 থেকে 1.5 মিটার এভারেজ। আচ্ছা, আর ওয়াই বারটা তাহলে এখানে নিউমেরিক্যাল ডেভিয়েশন যে 1.8 থেকে 1.8 মাইনাস 1.5। আমি আবার চলে যাচ্ছি এখানে 1.8 এভারেজ থেকে আমার মনে করি যে এটা যদি আমার এভারেজ হয় 1.5 হচ্ছে এই ডট লাইন পর্যন্ত, এটা হচ্ছে 1.5 এখানে। তাহলে এখানে পার্থক্যটা কত আসে? 1.8 মাইনাস 1.5। আবার এই দিকে যখন আসবো তখন আমার এভারেজ ডেপথ তো এই জায়গায় 1.5। তাহলে আমার এখানে কতটুকু কম আছে? আমার এখানে আছে 1.2। সো 1.5 মাইনাস হ্যাঁ 0.3। তো এইটাই আসলে বের করা, আমি এটাই বোঝাতে চাইছি যে কিভাবে এই নিউমেরিক্যাল ডেভিয়েশনটা আসছে। আর যেহেতু এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ডেভিয়েশন, এখানে পরম মানের মাধ্যমে বের করতেছো, সো এখানে কোনো মাইনাস ভ্যালু আসবে না। তা বুঝাইতে পারছি মনে হয় কিভাবে ওয়াই বার আসলো এবং কিভাবে ডি বার আসলো? ইয়েস ম্যাম। ম্যাম আজকে আর ম্যাথ করান না ম্যাম? না, ম্যাথ আর করাবো না, কিন্তু তোমরা তোমাদের কোশ্চেন অ্যান্সারে যে যতটুকু সময়, না আমি বলতেছি না এটা খারাপ, তোমরা জানার জন্যই জিজ্ঞেস করো বা তোমাদের জানার প্রয়োজন আছে, কিন্তু সেই টাইমটা তোমাদেরকে কভার করে দিতে হবে। এজন্য আমাকে তো মানে আরেকটু সময় দিতে হবে পড়ানোর জন্য, ঠিক আছে? ম্যাম ওয়াই বারের মানটা আরেকবার চেয়ে দেখাতেন। ওয়াই বারের মানটা আবার বুঝাই দিব? জি ম্যাম। ওয়াই বারের মান, আচ্ছা, ওয়াই বারটা আসলে কি? নিউমেরিক্যাল ডেভিয়েশন ফ্রম ডি বার, তাই না? অর ডি থেকে। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার হেডে তোমার ডি কত? 1.8 কি বলা আছে? আমাকে যে কোশ্চেন করছো সে রেসপন্স করো। হেডের ডি এর মান কত? ম্যাম 1.8। হ্যাঁ আচ্ছা, এখানেই চলে, এটা দিয়ে বোঝালে আমার মনে হয় বেশি ভালো হবে। এটা যদি হয় আমার ফিল্ডের হেড, তো এই হেডে হচ্ছে আমার ডি ওয়াটার রুট জোনের ডেপথ কত? 1.8। আর আমি জানি যে এভারেজ ডি এর মান সেটা হচ্ছে কত বের করছি? 1.5। তার মানে এই যে এই জায়গাটা, এই যে ডট লাইনটা এই পর্যন্ত, হ্যাঁ 1.5 এই পর্যন্ত হচ্ছে 1.5। তাহলে আমার এখানে কতটুকু ডেভিয়েশন আছে সেটা কত? 1.8 মাইনাস 1.5। তারপর হচ্ছে আমার আরো কোনো ডেপথ আছে কিনা ম্যাথে? আছে। কোথায় আছে? আমার টেলে আছে, তো টেলে আমার কত? 1.2, ঠিক আছে? তাহলে এই টেলের মানটা আমাকে যোগ করে আনতে হবে, কারণ আমি তো এখানে এভারেজ নিউমেরিক্যাল ডেভিয়েশনটা বের করতে চাচ্ছি, ওয়াই বার বের করতে চাচ্ছি, y1 y2 y3 এগুলো বের করতে চাচ্ছি না, একদম ডাইরেক্ট ওয়াই বার বের করতে চাচ্ছি, মানে পুরো ফিল্ডটার জন্য বের করতে চাচ্ছি। তাহলে আমার পরম মানের ভেতরে 1.8 মাইনাস 1.5 প্লাস কত? আবার পরম মানের ভেতরে এখানে আমার ডেপথ কত বলো? কত এখানে ডেপথ কত? 1.2। হ্যাঁ 1.2। তাহলে পরম মানের ভেতরে 1.2 মাইনাস কত হবে? 1.5। এভারেজ ডেপথ কত? মাইনাস 1.5। তাহলে আমার কি আর কোনো ডেপথ? হ্যাঁ, তাহলে আমার কি আর কোনো ডেপথ আছে? নাই। আচ্ছা, সাপোজ আমি বললাম যে এখানে হচ্ছে আমি আরেক, বুঝছো? আচ্ছা আমি শেষ করি, তাহলে ওয়াই বারের মানটা আমি বের করলাম। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করে ফেলাম কত পার্সেন্ট? 80%। আচ্ছা, তাহলে হচ্ছে এই পর্যন্ত ছিল ইরিগেশন এফিসিয়েন্সি। আর আমি তোমাদের ইরিগেশন পাম্পটা আজকে শুরু করতে চাচ্ছি, ম্যাথ করাবো না।
বললাম তো, কারণ আমি তোমাদেরকে 10 মিনিট সময় দিয়েছি শুরুতে, 10 মিনিট না 15 মিনিট পর্যন্ত তোমাদের সবার এন্ট্রির জন্য, অ্যান্সারিং ছিল। বললাম তো আমার সেই সময়টা কিন্তু আমার কভার করতে টাইম দিতে হবে। জি ম্যাম, শুরু করেন। আচ্ছা, হ্যাঁ, ইরিগেশন পাম্প। আমরা সবাই ইরিগেশন পাম্প কি দেখেছি? Yes, ma'am. আজকে কার কোশ্চেন আছে? হাত তুলছো কে? Oppo A12 কি বলতে চাও? মনে হয় অনেকে ভুলে রেজ হ্যান্ড করে। আচ্ছা, ঠিক আছে। পাম্প আমরা জানি, আমাদের সবারই পাম্প সম্পর্কে ধারণা আছে মনে হয়, ধারণা নাই মানে পাম্প কি জিনিস সেটা তো জানি, পাম্প দেখছি নিশ্চয়ই। অনেক সময় আমরা দেখি যে অনেক সময় পুকুর কি করে, এক পুকুর থেকে পানি আরেক পুকুরে দেওয়া হচ্ছে, বা পানি টেনে ফেলা হচ্ছে, পুকুর শুকিয়ে সেটাকে কেটে আবার নতুন করে তৈরি করা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা পানির ব্যবহার দেখেছি, সরি পাম্পের ব্যবহার দেখেছি। তারপর ফিল্ডে পানি দেওয়ার ক্ষেত্রে পাম্পের ব্যবহার দেখেছি, যে একটা আলাদা পাম্প হাউস থাকে, সেখান থেকে পাম্প স্টার্ট করা হয়, তারপর ফিল্ডে পানি যায়। তো এই পাম্পের আসলে কাজ কি, বা পাম্প জিনিসটা কি? সো পাম্প হচ্ছে আসলে একটা মেকানিক্যাল ডিভাইস which is used to increase the pressure energy of liquid in order to lift from a lower to higher level, or আমরা বলতে পারি lower to higher elevation। মানে উচ্চতায় একটা নিচু জায়গা থেকে উঁচু জায়গায় পানি যখন আমরা পৌঁছাতে যাব, তখন পাম্পের সেই ফোর্সটা, একটা পাম্প কি করে অ্যাকচুয়ালি, এই ডিভাইসটা লিকুইডের বা লিকুইড হতে পারে, যে কোনো লিকুইডও হতে পারে, পানি আমরা মূলত ইরিগেশন যেহেতু পানি দিয়ে মানে আমরা পানি ইউজ করি, তো এই পানির যে প্রেসার সেটাকে ইনক্রিজ করা, এবং সেটাকে যাতে আমরা লিফট করতে পারি, আমাদের ডেজার্ট নিতে চাই সেই উঁচুতে নেওয়ার জন্য যতটুকু প্রেসার দরকার সেটাকে পানির উপর তৈরি করাই হচ্ছে এই পাম্পের কাজ। সো দিস ইজ ইউজুয়ালি অ্যাসিড পাম্প। আচ্ছা, এই মেকানিজমটা আমরা যখন পাম্প ইন ডিটেল পড়বো তখন আমরা তাও এখানে মনে রাখি যে লো প্রেসার আর একটা হচ্ছে হাই প্রেসার। And the pump has the following specification to create pressure into the liquid from lower elevation to higher elevation। এটাই বললাম, এই দুইটা হচ্ছে পাম্পের কাজ। প্রথমে লিকুইডে প্রেসার তৈরি করে এবং তারপর সেটাকে আমাদের ডিজায়ার্ড এলিভেশনে পৌঁছে দেয়। আমরা যেটা পড়বো মূলত সেটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল শব্দটা এসটি হচ্ছে কিসে থেকে? সেন্ট্রিফিউগাল, কেন্দ্র বিমুখী, যেটা হচ্ছে তার সেন্টার থেকে বাইরের দিকে ফোর্স তৈরি করবে বা প্রেসার ক্রিয়েট করবে। মানে হচ্ছে তোমরা যদি এটা কল্পনা করো, একটু ইমাজিন করো, সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে যখন তার সেন্টারে কিছু আসবে, সে সেন্টার থেকে তাকে বাইরের দিকে থ্রো করবে। সেন্ট্রিফিউগাল পাম্পের হচ্ছে মেকানিজম এইটাই। মাথায় আসলে যে সেন্ট্রিফিউগাল আসলে কি, তো তখনই আমাদের মাথায় আসা উচিত এটা যে এর ভেতরে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা হচ্ছে বাইরের দিকে প্রেসার ক্রিয়েট করে। আমরা যেহেতু লিকুইড নিয়ে কাজ, মানে পানি নিয়ে কাজ করছি, ওয়াটার নিয়ে কাজ করছি, তার মানে এই পাম্পটার কাজ হচ্ছে এমন কিছু একটা করা যেটা হচ্ছে পানিকে বাইরের দিকে প্রেসার দিয়ে বের করে দেওয়া। তো এখানে এটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প, যেটা হচ্ছে কি defined as one in which impeller rotating inside a closed fitting case। ইম্পিলার নতুন একটা শব্দ, একটা ক্লোজ ফিটিং কেস, এটা বুঝতে পারি যে একটা আবদ্ধ জায়গা, একটা আবদ্ধ কেস। তারপর বলেছে ড্রস ইন লিকুইড অ্যাট দ্য সেন্টার, যেখানে সেন্টারে আসবে লিকুইডটা, তারপরে আসার পরে সেটাকে কি করবে, বাই দ্য ভার্চু অফ সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে সেন্ট্রিফিউগাল কেন্দ্র বিমুখী বলের দ্বারা থ্রোস আউট দ্য লিকুইড থ্রু অ্যান ওপেনিং, একটা ওপেনিং এর দিকে, মানে একটা খোলা জায়গা থাকবে যেখান দিয়ে পানিটা বের হয়ে যাবে, একটা ওপেনিং এর দিকে পানিটাকে কি করতেছে, আউট করে দিচ্ছে। অর দ্য ওপেনিং এট দ্য সাইড অফ দ্য কেজিং, মানে ওপেনিং আলটিমেটলি বলা হচ্ছে যে কেজিং, যে ক্লোজ ফিটিং কেজের একটা ওপেনিং থাকে, সেই ওপেনিং এর দিকে পানিটাকে থ্রো করে। তো এখানে আমি যেটা তোমাদেরকে বললাম যে একটা ইম্পিলার, এটা একটা নতুন টার্ম, এটা আমরা জানবো যে ইম্পিলারটা কি। বলা হয়েছে যে the underlying hydraulic principle is design of an impeller is the production of high velocity and the partial transformation of this velocity into pressure। তো একই আবার ইম্পিলারের কাছে যাচ্ছে, ইম্পিলার কি করে, হাই ভেলোসিটি তৈরি করে এবং এই ভেলোসিটিটাকে কথা বোঝা যায় না। আচ্ছা,
ইম্পিলারের কথা বলছিলাম যে ইম্পিলারটা কি। ইম্পিলার হচ্ছে কি সেটা আমরা জানবো, এবং ম্যাম ইম্পিলারের কোনো কাজ ফিগার হচ্ছে আছে কোনো ফিগার? হ্যাঁ কোনো হ্যাঁ ফিগার? যাবো তো, সব দেখানো হবে। তো ম্যাম ফোনে আমরা চার্জ যাচ্ছি। নাই, ফোন বন্ধ হয়ে যাবে, আজকে এইটুকু নিলে ভালো হতো। আচ্ছা আসতেছি। আচ্ছা পার্টস অফ কয়টা বাজে এখন, দাঁড়াও। ম্যাম আমরা তো সবাই ল্যাপটপ ইউজ করি না। আজকে ম্যাম আচ্ছা 12:15। আচ্ছা তোমরা তোমাদের আইডি আর এন্ট্রি করছো তোমাদের Yes, আইডি? ma'am. জি ম্যাম, ম্যাম entry আইডি দেওয়া করছি। হয়েছে। আচ্ছা পার্টস অফ সেন্ট্রিফিউগাল পাম্প এই পর্যন্ত আসি। একটা হচ্ছে রোটারি এলিমেন্ট, যেটা হচ্ছে ইম্পিলার, আর স্টেশনারি এলিমেন্ট অর কেজিং। তাহলে ইম্পিলারটা কি, আমরা এখানে চলে আসি। দেখো এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল পাম্প, আর সেন্ট্রিফিউগাল পাম্পের ভেতরে এই যে একটা রোটেটিং পার্ট দেখতে পাচ্ছ, এই যে তোমাকে দেখানো হচ্ছে এটা রাউন্ড একটা অ্যারো দ্বারা, এই রোটেটিং পার্টটাই হচ্ছে ইম্পিলার। হ্যাঁ ইম্পিলারটা থাকে কিসের ভিতরে বলছি, একটা ক্লোজ ফিটিং কেস। এই যে একটা ক্লোজ ফিটিং কেস, এই কেসটাকে বলা হয়েছে ভলিউড কেজিং। ভলিউড শব্দটা তোমরা এই কেজিংটা দেখে বুঝতে পারছো কিনা যে এই কেজিংটা কিসের সঙ্গে মিলে, কোন স্ট্রাকচার, পরিচিত কোন স্ট্রাকচার? ম্যাম শামুক ম্যাম। ম্যাম ফ্যানের সঙ্গে মিলে। হ্যাঁ শামুকের সাথে মিলে, শামুকের সাথে মিলে, সেইটাই। এই জন্য এটাকে বলা হয় ভলিউড স্ট্রাকচার। তো এই ক্লোজ ফিটিং কেসের ভেতরে যে রোটেটিং এলিমেন্টটা থাকে সেটাকে বলা হয় ইম্পিলার। আর ইম্পিলার যে মাঝের একটা রাউন্ড অংশ দেখতে পাচ্ছ যেখানে শাফটের সাহায্যে যুক্ত থাকে। শাফট মানে কি? শাফট মানে বুঝো তো, একটা লম্বা দণ্ড। হ্যাঁ এটাকে বলা হয় সাকশন আই। আর এইটা হচ্ছে যে যেখান দিয়ে লিকুইডটা বের হয়ে যাচ্ছে, হ্যাঁ যেখান থেকে লিকুইডটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডিসচার্জ বা ওপেনিং, যেটাকে বলছি বারবার। আর এইগুলো হচ্ছে এই যে ইম্পিলারের ভেতরে যে এই খাঁজ কাটা অংশগুলো, এগুলোকে বলা হয় ভেইনস। আজকে ব্রেন আর নিতে পারছি। আচ্ছা এই পর্যন্তই থাকবে আজকে। এর পরের দিন আমরা দেখব কি এটা প্রিন্সিপাল সম্পর্কে, সেন্ট্রিফিউগাল পাম্পের প্রিন্সিপাল ম্যাম সম্পর্কে। আজকে এই একটু স্লাইড গুলো একটু প্রথম থেকে একটু দেখেন। পিডিএফ ম্যাম 44 নম্বর স্লাইডটা দেখান। এই স্লাইড গুলো দিয়ে দিলে ভালো হতো। ম্যাম আজকে একটু স্লাইডগুলো তো তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে আমি ইয়া দিয়ে দিব, মানে নোটস দিয়ে দিব, স্লাইডগুলো তোমাদেরকে দিব না। যাই হোক আজকে স্লাইড গুলো একটু দেখালে ভালো হয়। ম্যাম আপনাকে কি ইমেল করবো ম্যাম কয় নাম্বার ফাইলের জন্য? স্লাইড? 26 নাম্বার স্লাইডটা একটু দেখাইতেন। ম্যাম স্লাইড দিবেন না তো ম্যাম, তাহলে স্লাইড আর নোটের মধ্যে পার্থক্যটা কি? নোট কিভাবে দিবেন, মানে ওইটা কেমনে? কিভাবে দেব সেটা আমি দেখব কিভাবে দিতে হয়। তোমাদের চিন্তা করার কাজ নাই, আমি কিভাবে দেব সেটা আমি দেখব। ওকে ম্যাম। তারপর আর কারো কোনো কোশ্চেন? ম্যাডাম 18 নাম্বার স্লাইডটা আগামী ক্লাসের। কত? 18 নাম্বার 18 আগের দিনের ক্লাসের। ওকে ম্যাডাম। আচ্ছা আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে? ম্যাডাম 18 নাম্বার স্লাইডের নিচের অংশ মনে হয় কিছু ছিল। আচ্ছা জি ম্যাডাম হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে কোনো প্রবলেমও দেওয়া হয় নাই তোমাদেরকে, তার মানে আগামী ক্লাসে তোমাদের আরো অনেক ধৈর্য নিয়ে থাকতে হবে এবং অনেকগুলো ম্যাথ করতে হবে। সো বি রেডি, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।